সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি যুদ্ধ শুরু করতে পারে, কিন্তু সেটি নিয়ন্ত্রণে রাখতে পারবে কিনা এই প্রশ্নটি গত কয়েক বছরে ইরান মার্কিন সম্পর্কের প্রতিটি বাঁকে ফিরে এসেছে। 2025 সালের 13 জুন ভোররাতে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সমন্বিত বোমা হামলা শুরু করে, তখন সেই প্রশ্নটি আর কেবল বিশ্লেষকদের তর্কে সীমাবদ্ধ থাকেনি, তা বাস্তবতার রূপ নেয়। আলোচনার টেবিলে ফেরার প্রস্তুতি চলছিল। ওমানে ষষ্ঠ দফা পরমাণু আলোচনা হওয়ার কথা ছিল। আঞ্চলিক কূটনীতিকরা আশাবাদের সুর তুলেছিলেন, কিন্তু সামরিক প্রস্তুতি যে সমান্তরালে চলছিল তা অনেকেই অনুধাবন করতে পারেননি। হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করে যে তিনি অভিযানের যে পরিকল্পনা তার জ্ঞাতসারি হয়েছে। সেই স্বীকারোক্তি কেবল রাজনৈতিক বক্তব্য ছিল না, এটি ছিল কূটনৈতিক প্রক্রিয়ার উপর সামরিক অগ্রাধিকারের ঘোষণা। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। ইরান মার্কিন বৈরিতার ইতিহাস দীর্ঘ, জটিল এবং পরস্পরের প্রতি গভীর অবিশ্বাসে আবদ্ধ। 1979 সালের বিপ্লবের পর থেকে সম্পর্ক ক্রমাগত উত্তেজনাপূর্ণ। পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রভাব, নিষেধাজ্ঞা, প্রক্সি সংঘাত সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে সামান্য ভুল হিসেবেও বড় সংঘাতে রূপ নিতে পারে। 2015 সালের পরমাণু চুক্তি বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন অনেকের কাছে ছিল উত্তেজনা প্রশমনের একটি সম্ভাব্য কাঠামো। কিন্তু যুক্তরাষ্ট্র 2018 সালে চুক্তি থেকে সরে যাওয়ার পর বিশ্বাসের ভিত্তি ভেঙে পড়ে। ইরান ধাপে ধাপে প্রতিশ্রুতি হ্রাস করে আর ওয়াশিংটন সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে অর্থনৈতিক অবরোধ জোরদার করে। সেই পটভূমিতে 2025 সালের হামলা ছিল দীর্ঘদিনে জমে থাকা সংঘাতের উন্মোচন। যে যুক্তি দিয়ে ওয়াশিংটন সামরিক চাপ বাড়ায় তা হল ইরানের পারমাণবিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু তেহরানের দৃষ্টিতে বিষয়টি ভিন্ন। তাদের মতে নিরাপত্তাহীনতার অনুভূতি, চারিদিকের মার্কিন ঘাঁটি, ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা সব মিলিয়ে প্রতিরোধ সক্ষমতা বাড়ানোই ছিল একমাত্র বাস্তবসম্মত পথ। এই পারস্পরিক অবিশ্বাসের চক্র ভাঙতে কূটনীতি প্রয়োজন ছিল, কিন্তু হামলা প্রমাণ করল যে অন্তত ওই মুহূর্তে সামরিক সমাধানকেই অগ্রাধিকার দেয়া হয়েছে। হামলার পর 12 দিনের সংঘর্ষে ইরানের অভ্যন্তরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়। আকাশে বিস্ফোরণ, স্থলভাগে ধ্বংসস্তূপ সব মিলিয়ে এক নতুন বাস্তবতা। ইরান ইরাক যুদ্ধের স্মৃতি যাদের প্রজন্মে ছিল না, তাদের কাছে এটি ছিল প্রথম প্রত্যক্ষ যুদ্ধ অভিজ্ঞতা। যদিও দ্রুত একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু তেহরানে প্রচলিত ধারণা ছিল এটি কেবল বিরতি, সমাপ্তি নয়। নিষেধাজ্ঞা, সাইবার আক্রমণ, রাজনৈতিক অস্থিরতা উস্কে দেয়া এসবকে যুদ্ধের বিস্তৃত রূপ হিসেবেই দেখা হচ্ছে। ফলে ভবিষ্যৎ সংঘাতের সম্ভাবনা বিশ্লেষণ করতে গেলে কেবল সামরিক শক্তির তুলনা যথেষ্ট নয়। রাজনৈতিক ইচ্ছা, আঞ্চলিক জোট, অর্থনৈতিক সহনশীলতা সবকিছুকে একসঙ্গে বিবেচনা করতে হবে। ওয়াশিংটনের সাম্প্রতিক সামরিক মোতায়েন পরিস্থিতিকে আরও জটিল করেছে। আরব সাগরে অবস্থানরত ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং পথে থাকা ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, এই দুই রণতরীকে ঘিরে মার্কিন শক্তি প্রদর্শন একেবারে স্পষ্ট। প্রতিটি এয়ারক্রাফট ক্যারিয়ার কেবল একটি জাহাজ নয়, এটি একটি ভাসমান সামরিক ঘাঁটি, যার সঙ্গে ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন, লজিস্টিক জাহাজ এবং শতাধিক যুদ্ধবিমান যুক্ত থাকে। প্রায় 13,000 নাবিক ও কর্মকর্তা এই ধরনের দুটি বহর পরিচালনায় জড়িত থাকতে পারেন। মার্কিন নৌবাহিনীর এই উপস্থিতি প্রতিপক্ষের উপর মানসিক চাপ সৃষ্টি করে, কিন্তু একই সঙ্গে এটিকে উচ্চ মূল্যের লক্ষ্যবস্তুতেও পরিণত করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সাম্প্রতিক এক ভাষণে বলেন, বড় যুদ্ধজাহাজ যতই শক্তিশালী হোক, সেগুলো সমুদ্রের তলায় পাঠাতে আমাদের এমন অস্ত্র আরও বিপজ্জনক। এই বক্তব্যের অন্তর্নিহিত বার্তা হল ইরান সরাসরি সামরিক সক্ষমতা অর্জনের চেষ্টা করছে না, বরং অসম কৌশলের মাধ্যমে প্রতিপক্ষের ব্যয় বাড়াতে চায়। গত 4 দশকে ইরান ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, ড্রোন, মাইন এবং দ্রুতগামী নৌযান উন্নয়নে বিনিয়োগ করেছে। তাদের ধারণা, মার্কিন নৌবহরকে সরাসরি ধ্বংস না করেও কার্যকরভাবে নিষ্ক্রিয় বা ভীত করা সম্ভব।
ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার নিয়ে পশ্চিমা বিশ্লেষকদের মধ্যে দীর্ঘদিন বিতর্ক রয়েছে। স্বল্প, মধ্য ও দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল, এমনকি হাইপারসনিক প্রযুক্তির দাবি, সব মিলিয়ে এটি একটি বহুমাত্রিক সক্ষমতা। ইরান যদি কোনো সংঘাতে এয়ারক্রাফট ক্যারিয়ার লক্ষ্যবস্তু করে, তাহলে প্রথমে ড্রোন ও লয়টারিং মিউনিশন দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রাখবে এবং এরপর সমন্বিত ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। এমন কৌশল গ্রহণ করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পারস্য উপসাগরের সংকীর্ণ জলসীমা, বিশেষ করে হরমুজ প্রণালী, বড় যুদ্ধজাহাজের জন্য স্বাভাবিকভাবেই ঝুঁকিপূর্ণ। এখানে দ্রুতগামী ছোট নৌযান দিয়ে সোয়ার্ম ট্যাকটিক্স বা দলবদ্ধ আক্রমণ মার্কিন নৌবাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। হরমুজ প্রণালী অবরোধের সম্ভাবনা আন্তর্জাতিক অর্থনীতির জন্য সবচেয়ে বড় উদ্বেগ। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল ও পেট্রোলিয়াম পণ্য এই পথ দিয়ে বিশ্ববাজারে যায়, যা বৈশ্বিক ব্যবহারের প্রায় 20%। যদি সংঘাতের জেরে এই পথ বন্ধ হয়, তেলের দাম দ্রুত $130 বা তারও বেশি ছুঁতে পারে এমন পূর্বাভাস রয়েছে। জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয়, খাদ্য মূল্যস্ফীতি, শিল্প উৎপাদন সবকিছুতে প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা অর্থনীতিগুলো ইতোমধ্যেই মূল্যস্ফীতি ও ঋণের চাপে আছে। নতুন জ্বালানি ধাক্কার রাজনৈতিক অস্থিরতাও বাড়াতে পারে। ফলে ইরান যদি হরমুজকে কৌশলগত অস্ত্র হিসেবে ব্যবহার করে, তা কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক সংকটে রূপ নিতে পারে। মাইন পেতে অবরোধ আরোপ ইরানের জন্য তুলনামূলক কম ব্যয়বহুল পদ্ধতি। উন্নত সেন্সরযুক্ত সামুদ্রিক মাইন দ্রুত স্থাপন করা যায় এবং সেগুলো নিষ্ক্রিয় করতে আন্তর্জাতিক নৌবাহিনীর দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ মাইন সুইপিং অভিযান প্রয়োজন হয়। 1980-র দশকের ট্যাঙ্কার যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে সামান্য মাইনও বড় কৌশলগত প্রভাব ফেলতে পারে। আর যদি ইরান জানে পূর্ণ অবরোধ দীর্ঘমেয়াদে তার নিজের রপ্তানিও বাধাগ্রস্ত করবে, তবুও স্বল্পমেয়াদী কৌশলগত চাপ হিসেবে এটি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল যুক্তরাষ্ট্রের আঞ্চলিক ঘাঁটি। কাতারের আল উদেইদ, বাহরাইনের 5ম নৌবহর, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা, জর্ডান, কুয়েত, ওমান, সৌদি আরব সব মিলিয়ে প্রায় 19টির বেশি স্থানে মার্কিন উপস্থিতি রয়েছে। 30 থেকে 50 হাজার সেনা এই অঞ্চলে মোতায়েন থাকতে পারে। ইরানের মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রের আওতায় এদের অধিকাংশই পড়ে। অতীতে ইরান সীমিত হামলার মাধ্যমে বার্তা দিয়েছে যে তারা প্রয়োজনে এসব ঘাঁটি লক্ষ্যবস্তু করতে পারে। ভবিষ্যৎ যুদ্ধে এই কৌশল আরও বিস্তৃত হতে পারে। তবে প্রশ্ন হল, মার্কিন যুক্তরাষ্ট্র কি সত্যি এমন পূর্ণমাত্রার সংঘাত চায়? ইরাক ও আফগানিস্তানের দীর্ঘ যুদ্ধের অভিজ্ঞতা ও ব্যয় এখনও রাজনৈতিকভাবে সংবেদনশীল। ইরানের ভূগোল, জনসংখ্যা ও সামরিক সক্ষমতা ইরাকের চেয়ে অনেক বড় ও বেশি জটিল। সরাসরি স্থল অভিযান প্রায় অসম্ভব বলেই অধিকাংশ সামরিক বিশ্লেষক মনে করেন। ফলে সংঘাত সীমিত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার যুদ্ধ এবং প্রক্সি সংঘর্ষে সীমাবদ্ধ থাকতে পারে। কিন্তু ইতিহাস দেখায় সীমিত সংঘাতও নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ইসরায়েলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তেল আবিব দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে হামলা চালানো ইসরায়েলের কৌশলগত অগ্রাধিকার হতে পারে। কিন্তু ইরানের প্রতিক্রিয়া সরাসরি ইসরায়েলের দিকেও যেতে পারে, যা মধ্যপ্রাচ্যকে পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিতে পারে। লেবানন, সিরিয়া, ইরাক, ইয়েমেন বিভিন্ন স্থানে ইরানপন্থী গোষ্ঠীগুলোর উপস্থিতি সংঘাতকে বহু ফ্রন্টে ছড়িয়ে দিতে সক্ষম। সবচেয়ে বড় অনিশ্চয়তা হলো ভুল হিসাবের ঝুঁকি। যদি কোনো মার্কিন জাহাজে বড় ক্ষতি হয় অথবা কোনো আঞ্চলিক ঘাঁটিতে ব্যাপক হতাহত ঘটে, তবে রাজনৈতিক চাপ দ্রুত বাড়বে। তখন প্রতিশোধমূলক হামলা, পাল্টা হামলা, চক্রাকারে উত্তেজনা বৃদ্ধি পাবে। উভয় পক্ষই হয়তো পূর্ণাঙ্গ যুদ্ধ চায় না, কিন্তু ঘটনা প্রবাহ তাদের সেই দিকে ঠেলে দিতে পারে। এ কারণেই বলা হয়, যুদ্ধ শুরু করা সহজ, নিয়ন্ত্রণ করা কঠিন। কূটনীতির জানালা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, এ কথা বলা এখনই হয়তো অতিরঞ্জন। আঞ্চলিক মধ্যস্থতাকারীরা এখনও সক্রিয়। ইউরোপীয় শক্তিগুলো উত্তেজনা কমাতে আগ্রহী, কিন্তু বিশ্বাসের সংকট গভীর। চুক্তি ভেঙে যাওয়া, নিষেধাজ্ঞা, সামরিক হামলা, এসবের পর
পুনরায় আস্থা গড়ে তোলা অত্যন্ত কঠিন। তবু বিকল্প কি? পূর্ণমাত্রার সংঘাত, যার পরিণতি অজানা। ইরানের অভ্যন্তরে প্রচলিত ধারণা হলো পরবর্তী যুদ্ধে তারা অতীতের মতো সংযত থাকবে না। তাদের মতে বারবার কূটনৈতিক প্রক্রিয়ার মাঝপথে সামরিক চাপ এলে ভবিষ্যতে প্রতিক্রিয়া আরও কঠোর হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক বিভাজন রয়েছে। কেউ কঠোর অবস্থান চান, কেউ কূটনৈতিক সমাধান। এই দ্বৈততা নীতি প্রক্রিয়াকে আরও জটিল করেছে। অবশেষে প্রশ্নটি নৈতিক ও কৌশলগত। একটি যুদ্ধ কি সত্যি সমস্যার সমাধান দেবে? ইরানের পারমাণবিক জ্ঞান বোমা মেরে মুছে ফেলা যাবে না, আঞ্চলিক প্রভাবও রাতারাতি বিলুপ্ত হবে না। বরং যুদ্ধ ইরানের অভ্যন্তরে জাতীয়তাবাদী ঐক্য বাড়াতে পারে, কঠোরপন্থীদের শক্তিশালী করতে পারে। একইভাবে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যয়ের মুখে পড়বে। ফলে সম্ভাব্য বিজয় হতে পারে সাংঘর্ষিক, অর্থাৎ অর্জনের চেয়ে ক্ষতি বেশি। এই প্রেক্ষাপটে 2025 সালের হামলা একটি সতর্ক বার্তা। এটি দেখিয়েছে যে সামরিক বিকল্প বাস্তব, কিন্তু তার পরিণতি অপ্রত্যাশিত। মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো যুদ্ধ শুরু করতে সক্ষম, তার সামরিক শক্তি, প্রযুক্তি ও বৈশ্বিক উপস্থিতি তা প্রমাণ করে। কিন্তু ইরানের ভৌগোলিক সুবিধা, অসম কৌশল, আঞ্চলিক জোট এবং বৈশ্বিক জ্বালানি বাজারের উপর প্রভাব, এসব মিলিয়ে সেই যুদ্ধ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত কঠিন হবে। আর নিয়ন্ত্রণ হারালে ক্ষতি হবে কেবল দুই দেশের নয়, সমগ্র অঞ্চলের, এমনকি বিশ্ব অর্থনীতিরও। সুতরাং বর্তমান বাস্তবতা আমাদের সামনে একটি কঠিন সত্য উন্মোচন করে। শক্তির প্রদর্শন হয়তো তাৎক্ষণিক বার্তা দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আনে না। যে যুদ্ধ শুরু করা যায় তাকে শেষ করার শর্ত সবসময় নিজের হাতে থাকে না। মধ্যপ্রাচ্যের জটিল ভূরাজনীতিতে এই শিক্ষা নতুন নয়, কিন্তু প্রতিবারই তা নতুন মূল্য নিয়ে ফিরে আসে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।